হ্যালো আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিলে এবং তোমরা প্ল্যান করছো যে তোমরা ফিজিক্স নিয়ে পড়বে, সায়েন্স নিয়ে পড়বে, নিটের প্রিপারেশন নেবে বা জেইর প্রিপারেশন নেবে, তাদের জন্য আমি এই ভিডিও সিরিজটা বানাচ্ছি। তো আমরা এই ভিডিও সিরিজে এমনভাবে এটা বানাবো যেন তোমাদের যে বোর্ড লেভেলটা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড লেভেলটা, এটা একদম খুব সুন্দরভাবে থিওরিটা কমপ্লিট হয়ে যায় বা এমসিকিউ প্রবলেমসগুলো আমরা সলভ করে নিব। তার সাথে সাথে আমরা নিট এর অনেকটাই কভার করে নিব। নিটের যে সমস্ত প্রবলেমসগুলো এই চ্যাপ্টার থেকে আসবে, সেই সমস্ত চ্যাপ্টারগুলোর যে কনসেপ্ট থিওরি সেটা তো কভার করবই, প্লাস আমরা প্রায় 80-90% নিটের প্রবলেম, নিট লেভেলের প্রবলেম সলভ করে নিব। তো তোমাদের মনে হতে পারে যে মনে হয় তাহলে বিশাল কিছু কঠিন জিনিস পড়াবো আমি, তা নয়। আমরা খুব ইজি মনে হবে পড়তে। আমরা জাস্ট তোমার আমাদের যে 11th লেভেল যেটা, সেটাকে ঠিকঠাকভাবে যদি বুঝি তাহলে আমরা নিটের অলমোস্ট 80-90% প্রবলেম সলভ করতে পারবো। তো সেটা আমি মাঝে মাঝে তোমাদেরকে করে দেখাবো। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন বা সিমিলার টাইপের কোশ্চেন করলে তোমরা জিনিসগুলো কিন্তু সলভ করতে পারবে। ইভেন তোমরা যারা জেইর প্রিপারেশন নিবে, দেখবে যে জেইর জন্য যে বেসিক কনসেপ্টস প্রয়োজন সেগুলো অনেকটাই কভার হয়ে যাবে আমাদের এই ভিডিও সিরিজেই। তো আজকে প্রথম ক্লাস এটা, তাই না? রেডি হয়ে যাও। কিভাবে রেডি হবে? একটা তোমরা প্রথমে খাতা নেবে, একটা কলম নেবে। খাতা কলম নিয়ে বসতে হবে। কেন? কারণ হচ্ছে তুমি যদি খাতা কলম নিয়ে না বসে তুমি জাস্ট খালি ভিডিওগুলো দেখো, তাহলে সমস্যা হচ্ছে কি যে তুমি কিছুক্ষণ দেখার পরে আর তোমার মনোযোগ থাকবে না, প্যাসিভ হয়ে যাবে ব্রেন। কিন্তু তুমি যদি খাতায় লিখতে থাকো তাহলে অ্যাক্টিভ থাকবে। এটা একটা রিজন যে কনসেন্ট্রেশন থাকবে লিখলে। দ্বিতীয় রিজন হচ্ছে লিখলে তোমার মনে থাকবে ভালো। আর তৃতীয় আর একটা রিজন হচ্ছে যে তুমি যখন লিখবে খাতায়, তখন তুমি পরে যখন রিভাইজ করতে চাইবে, খাতার পাতাগুলো উল্টাবে যখন, তাতে খুব ইজিলি আরামসে রিভাইজ হবে। কিন্তু তুমি বারবার এই ভিডিওগুলোকে ডিটেলড তুমি চালিয়ে দেখার টাইম পাবে না। ওই জন্য রিভিশনের ক্ষেত্রে তোমার যদি নিজস্ব নোট থাকে খাতায়, সেটা খুব ভালো। তো আমি যেগুলো বোর্ডে লিখবো, যেগুলো বলবো, তুমি মেন কনসেপ্ট যেগুলো, সেগুলোকে সুন্দর করে যতটা পারো লিখে নেবে, ঠিক আছে? আমি মাঝে মাঝে পজ করব, সেই পজ করে তুমি পজ করতে বলবো, পজ করে তুমি লিখে নেবে। তাছাড়া নিজের তোমার একটা সেন্স লাগাবে যে আমি কোন জিনিসটা এখানে ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, সেই কথাটা সাইডে লিখে রেখে দিই। এইভাবে তুমি একটা নোট বানিয়ে নিতে পারো, সেটা তোমার রিভিশনের জন্য দারুণ হেল্পফুল হবে, ঠিক আছে? সুতরাং তুমি যদি এখনও পর্যন্ত খাতা কলম নিয়ে না বসে থাকো, তাহলে অবশ্যই একটা খাতা, একটা কলম নিয়ে বসো। আমরা শুরু করব। রেডি হয়ে যাও, পজ করে খাতা কলম বের করে আনো, ঠিক আছে? হয়েছে? ওকে। এবার তাহলে আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টার শুরু করে দিই। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিটস, ডাইমেনশনস অ্যান্ড এরর অ্যানালিসিস। আমরা এই চ্যাপ্টারটাকে বলবো একক ও মাত্রা। আমাদের বাংলায় এই চ্যাপ্টারটা হচ্ছে একক ও মাত্রা। একক ও মাত্রা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা গল্প দিয়ে শুরু করি, আরামসে হবে সিলেবাস কভার। একটা গল্প দিয়ে শুরু করি, ইন্টারেস্ট তৈরি হবে আমাদের। সর্বপ্রথম আমাদের জানা উচিত যে ফিজিক্স কী, ফিজিক্স বা পদার্থবিদ্যা কী জিনিস, পদার্থবিদ্যা আসলে কী, ফিজিক্স কী, হোয়াট ইজ ফিজিক্স। তো ফিজিক্স কী জিনিস দেখো, নেচারে যে সমস্ত ইভেন্টসগুলো ঘটছে, যেমন বাতাস বইছে, বৃষ্টি পড়ছে, জোয়ার ভাটা হচ্ছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, একটা ঢিলকে ছুঁড়ে দিলে কিছু দূর গিয়ে পড়ে যাচ্ছে, রেনবো তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তাই না? এই সমস্ত ন্যাচারাল ঘটনা যেগুলো ঘটছে, এর বিহাইন্ডের প্যাটার্ন কী বা কজ কী, কারণ কী, সেগুলো খুঁজে বের করা। এর বিহাইন্ডে ল কী, এর বিহাইন্ডে কী ল আছে, কী নিয়ম ফলো করছে এই ঘটনাগুলো, সেগুলোকে খুঁজে বের করা, কারণ বা নিয়মগুলো খুঁজে বের করা। তাহলে প্রাকৃতিক যে ফেনোমেনাগুলো ঘটছে, প্রাকৃতিক ঘটনাগুলো ঘটছে, সেগুলো কী নিয়মে ঘটছে, কী নিয়ম ফলো করছে, কী প্যাটার্ন ফলো করছে, বা এর কারণ কী, সেগুলো খুঁজে বের করা এবং এর সিস্টেমেটিক স্টাডি করা। এই জিনিসটাই হচ্ছে ফিজিক্স, ঠিক আছে? তাহলে নেচারের বিভিন্ন ঘটনাগুলোর কজ ফাইন্ড আউট করা এবং এদের সিস্টেমেটিক স্টাডি করা, এটাই হচ্ছে পদার্থবিদ্যা। বোঝা গেছে স্যার অ্যান্ড ম্যাম? ওকে।
একটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝাই। রিচার্ড পি ফেইনম্যান একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। বিখ্যাত সায়েন্টিস্ট মানে বিশাল বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন। তিনি খুব ফানি টাইপের একজন মানুষ ছিলেন, খুব সুন্দর সুন্দর তিনি জোকস করতেন যখন ইয়াং ছিলেন স্পেশালি। একটা খুব সুন্দর বই আছে, তোমরা পড়তে পারো, যারা বাংলা ভাষায় পড়তে পারো, তোমরা আশা করি সবাই বাংলা ভাষায় পড়তে পারো। বিশ্বাসঘাতক নামে একটা বই আছে, নারায়ণ সান্যালের লেখা। বইটা অলমোস্ট মানে তোমরা বইটা যদি কেউ হাতে পাও পড়বে। বিভিন্ন সায়েন্টিস্টদের ব্যাপারে সেখানে খুব সুন্দর গল্পের মতো করে লেখা আছে। ম্যানহ্যাটন যে প্রকল্পের মাধ্যমে অ্যাটম বম তৈরি হয়েছিল, সেই রিলেটেড সেই বইটা। সেখানে রিচার্ড পি ফেইনম্যানকে দেখা যাচ্ছে, খুব ফানি একটা ক্যারেক্টার, খুব সুন্দর ক্যারেক্টার। তো রিচার্ড পি ফেইনম্যান তিনি কি বলেছিলেন? তিনি বলছেন, একটা এক্সাম্পল দিয়েছেন যে ধরো যে একটা চেস বোর্ড আছে, চেস বোর্ড, এরকম একটা চেস বোর্ড আছে। ঠিক আছে, চেস বোর্ডে এইদিকে 8টা ঘর থাকে, 1 2 3 4 5 6 7 8, এদিকে 8টা ঘর থাকে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এরকম একটা চেস বোর্ড আছে। চেস বোর্ড মানে দাবার এই বোর্ড। তো দাবার বোর্ড যারা খেলতে জানো তারা নিয়ম জানো, যারা জানো না তারা শুনে রাখো গল্পটা। ধরো এরকম একটা দাবার বোর্ড আছে, ঠিক আছে। এরকম একটা দাবার বোর্ডে ধরো যে গুটি আছে, প্রথম দুটো ঘরে গুটিগুলো রাখা হয়, এদিকেও প্রথম দুটো ঘরে গুটিগুলো থাকে, দাবার গুটিগুলো থাকে, দাবার গুটির চালগুলো এইভাবে আসে। ধরো যে ঝিন্টি আর সুইটি এরা দুজন দাবার নিয়ম জানে, ঠিক আছে। এরা দাবার নিয়ম জানে এবং এরা দাবা খেলবে, দাবার নিয়ম জানে, এরা দাবা খেলছে। আর এইখানে কী আছে? ঝিন্টি আর সুইটি খেলছে। চুটকি ধরো এখানে দাঁড়িয়ে আছে, চুটকি এখানে দাঁড়িয়ে আছে। চুটকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খেলাটা, চুটকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এরা দুজন মিলে খেলছে। এখন চুটকির কাছে একটা আছে নোটবুক, এই নোটবুকে এ দাবার নিয়মগুলো লিখতে চাইছে। চুটকি কিন্তু দাবার নিয়ম জানে না, দাবার নিয়ম জানে ঝিন্টি আর সুইটি। চুটকি দেখছে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে খেলাটা দেখছে, ঠিক আছে। এবার প্রথমে ঝিন্টি একটা গুটি চালালো, সামনের একটা গুটি সামনের দিকে চালালো। চুটকি এটা অবজার্ভ করলো, অবজার্ভ করে লিখে দিল যে গুটিগুলো সামনের দিকে এক ঘর যায়। একটা ল পেয়ে গেলাম কি, গুটিগুলো সামনের দিকে এক ঘর যায়। এরপরে দেখা গেল সুইটিও একটা তোমার সামনের গুটি, যেটাকে সৈন্য বলা হয়, সৈন্যকে সামনে এক ঘর দিল। চুটকি দেখলো হ্যাঁ আমার এই 1 নম্বর রুলটা কারেক্ট আছে, সুইটিও এক ঘর সামনের দিকে দিচ্ছে, অর্থাৎ গুটিগুলো সামনের দিকে এক ঘর যায়। ও বলল ঠিক আছে, এটা আমার একটা ল, এটা হচ্ছে পারফেক্ট একটা ল আমি পেয়ে গেছি। কিন্তু কিছুক্ষণ গুটির চাল চলতে চলতে দেখা গেল হঠাৎ করে ঘোড়া সামনের দিকে 2 ঘর, 1 ঘর সাইডে চলে যাচ্ছে। তখন ও কারেক্ট করলো এই নিয়মটা যে না না, সামনের যারা আছে তোমার সৈন্য, তারাই শুধু সামনের দিকে 1 ঘর যায়। যেগুলো ঘোড়া, 2 নম্বর ল, যেগুলো ঘোড়াগুলি 2.5 ঘর যায়, মানে সামনে 2 ঘর আর সাইডে 1 ঘর, ঘোড়াগুলো 2.5 ঘর যায়। এটা একটা ল পেয়ে গেল। আরেকটা ল দেখছে যে তোমার দেখলো যে এই সৈন্যগুলো সামনে এগিয়ে যাওয়ার সময় সামনে অন্য কোনো গুটি থাকলে সে এগোতে পারে না, কিন্তু সৈন্যরা সাইডে কাটে। তো এইভাবে সে দেখছে আর এই লগুলোকে চেঞ্জ করছে, তাই না, লগুলোকে চেঞ্জ করছে। এরকম কিছুক্ষণ সুইটি দেখতে দেখতে হঠাৎ একটা এমন চাল দেখলো যেটা দেখে মনে হলো না আমার আগের লগুলো একটু প্রবলেম ছিল, আমাকে এটাকে কারেক্ট করে আরও বেটার ল আমাকে দিতে হবে। তো এইভাবে চুটকি কিন্তু লগুলোকে ইমপ্রুভ করছে। অ্যাকচুয়ালি নেচার হচ্ছে এরকম দাবার গুটি, যারা খেলছে নেচার নিজেই খেলছে। বিভিন্ন ধরনের ইভেন্টস, এই যে দাবার চালগুলো, বিভিন্ন ধরনের ইভেন্টস ধরো, এই ইভেন্টগুলো অবজার্ভ করছে সায়েন্টিস্ট। চুটকি হচ্ছে সায়েন্টিস্ট এই সমস্ত ঘটনাগুলো অবজার্ভ করার পরে সে একটা ল তৈরি করছে। এই লগুলোই হচ্ছে কি ফিজিক্স, এই লগুলো দিয়েই তৈরি হচ্ছে ফিজিক্স। এবার সায়েন্টিস্টরা যখন কোনো নতুন ফেনোমেনা দেখছে যে ফেনোমেনাটা এই ল দিয়ে এক্সপ্লেন হচ্ছে না, তখন এই লগুলোকে তারা ইমপ্রুভ করে নিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ফিজিক্সের ল তৈরি করার জন্য কারো কিন্তু বিশেষ অথরিটি নেই যে অমুক সায়েন্টিস্ট বলে দিয়েছে মানে এটা সত্য হতেই হবে।
ল যতই কারেক্ট হোক, যতই দেখতে সুন্দর হোক, বিউটিফুল হোক, লজিক্যাল হোক, যদি নেচারের এক্সপেরিমেন্টের সঙ্গে না ম্যাচ হয় তাহলে আমাদের ল চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমাদের ফিজিক্সের লয়ের ক্ষেত্রে কারো কিন্তু আলটিমেট অথরিটি নেই, মানে কেউ লাস্ট কথা বলার মতো সামর্থ্য রাখে না। ল সবসময় ইমপ্রুভ হতে থাকে, চেঞ্জ হতে থাকে। ক্লিয়ার হয়েছে স্যার অ্যান্ড ম্যাম? এটা বেসিক ইন্ট্রোডাকশন। এবার চলো এই ইন্ট্রোডাকশনটা দিয়ে কিন্তু আমাদের এইচসি ভার্মা সাব, সেও কিন্তু এইচসি ভার্মাও কিন্তু স্টার্ট করেছে। এইচসি ভার্মা খুব ভালো বই নিট জেই অ্যাডভান্সের জন্য। তো আমি আমার নিজের অভিজ্ঞতা ইউজ করব তোমাদেরকে পড়ানোর জন্য, প্লাস আমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে সিলেবাসটা ঠিকঠাকভাবে কভার করার জন্য। তো আমি নিটের বইগুলো তোমার ফলো করি, যেমন ডিসি পান্ডে আছে, তারপরে তোমার আমার কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে, নিটের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস আছে, এনসিআরটির বই আছে, সাঁতরা আছে, দোয়ারি আছে, বিভিন্ন ধরনের বই ফলো করে আমি তোমাদেরকে একটা পারফেক্ট জিনিস, যেটা আমার মনে হবে পারফেক্ট 100% তো কখনোই হবে না, কিন্তু যতটা মনে হবে যে কারেক্ট অতটা আমি তোমাদেরকে দিতে থাকবো। ঠিক আছে? তাহলে তোমরা এবার শুরু করো এই চ্যাপ্টার, একক ও মাত্রা। তো সর্বপ্রথমে আমাদের জানতে হবে কি, জানতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটি কী জিনিস। ফিজিক্যাল কোয়ান্টিটি তোমরা ইংরেজি এবং বাংলা দুটোই টার্ম লিখে রাখবে খাতায়। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হচ্ছে ভৌত রাশি। ভৌত রাশি, ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে যে ফিজিক্সের যে লগুলো আমরা প্রতিষ্ঠিত করব, ফিজিক্সের লগুলো অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় কিছু কোয়ান্টিটির মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে ফিজিক্সের লগুলো প্রকাশ করা হয়, সেই জিনিসগুলোকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এক নম্বর ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে এগুলোকে মেজার করা যায়, পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। দুই নম্বর হচ্ছে এদের সাহায্যে ফিজিক্সের নিয়মগুলি প্রকাশ করা হয়। বিষয়টা ক্লিয়ার হলো না, তাই না? বিষয়টা ক্লিয়ার হলো না, তাই না স্যার অ্যান্ড ম্যাম? আমি এক্সপ্লেন করছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি হচ্ছে এমন জিনিস যেগুলোকে আমরা পরিমাপ করতে পারি এবং যাদের সাহায্যে ফিজিক্সের লগুলো প্রকাশ করা হয়। এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এক্সাম্পল হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি। কোনো একটা জিনিসের দৈর্ঘ্য 5 মিটার, 10 মিটার, 2 মিটার কিছু একটা হবে, তাহলে দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই না স্যার অ্যান্ড ম্যাম? এবং আমরা দেখব বিভিন্ন ফিজিক্সের যে লসগুলো, সেই ল বা নিয়মগুলোতে দেখব যে দৈর্ঘ্য চলে আসছে ইকুয়েশনে। আমরা সমীকরণের আকারে লগুলো নর্মালি প্রকাশ করি। ফিজিক্সের লগুলো কিসের আকারে প্রকাশ করি? সমীকরণের আকারে প্রকাশ করি নর্মালি। তো দেখা যাবে সেই সমস্ত সমীকরণে দৈর্ঘ্য চলে আসছে, অর্থাৎ ফিজিক্সের যে নিয়ম, সেই নিয়মগুলো প্রকাশ করতে এই দৈর্ঘ্যটাকে ব্যবহার করা হচ্ছে। সেই জন্য দৈর্ঘ্য হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে দৈর্ঘ্যকে পরিমাপ করা যায় এবং দৈর্ঘ্যকে ব্যবহার করা হয় ফিজিক্সের বিভিন্ন নিয়মগুলো প্রকাশ করার জন্য। সেই জন্য দৈর্ঘ্য হলো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। সিমিলারলি ভর হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটাকে পরিমাপ করা যায়। এর সাহায্যে ফিজিক্সের বিভিন্ন নিয়মগুলো তৈরি করা হয় বা এর সাহায্যে ফিজিক্সের নিয়মগুলো প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় এটাও পরিমাপযোগ্য রাশি। তারপরে তোমার হচ্ছে আয়তন, লিখে নাও কয়েকটা ভৌত রাশি, ঘনত্ব, তারপরে হচ্ছে তোমার বল ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ভৌত রাশি। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? ক্লিয়ার হয়েছে ভৌত রাশি কী জিনিস? ক্লিয়ার হয়েছে না হয়নি? না মনটা অন্যদিকে কোথাও ছুটে বেড়াচ্ছে? সদ্য মাধ্যমিক দিয়েছে, অবভিয়াসলি মন ছুটে বেড়াবে। এবার আমরা আলোচনা করব একক। একক ইংরেজিতে বলে ইউনিটস, তাই না? ইউনিট বা একক। ইউনিট বা একক কি? ইউনিট বা একক হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ইউনিট বা একক হচ্ছে কি? একটা স্ট্যান্ডার্ড, বাংলা যাকে বলা হয় মানদণ্ড। মানদণ্ড, মানদণ্ড বলতে কি? মানদণ্ড হচ্ছে সেই জিনিস যার সঙ্গে সমজাতীয় জিনিসকে তুলনা করে কোনো একটা জিনিস পরিমাপ করা হয়। বিষয়টা কি? বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, তাই না? মানদণ্ড হচ্ছে এমন একটা জিনিস যার সাহায্যে সমজাতীয় ভৌত রাশিকে পরিমাপ করা হয়। বিষয়টা কি? এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে। যেমন ধরো
এইটা হচ্ছে 1 মিটার, আমরা ধরে নিলাম যে এই দৈর্ঘ্যটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য। তাহলে এইটা হয়ে গেল মানদণ্ড। প্রথমেই ধরে নিলাম যে এটা 1 মিটার, এই দৈর্ঘ্যটাকে ধরে নিলাম 1 মিটার, এইটা হয়ে গেল মানদণ্ড। কেন? কারণ এর ধরো যে ডবল কেউ আছে 2 গুণ, তাহলে সেটাকে কত বলবো? 2 মিটার। তাহলে এর সঙ্গে তুলনা করলাম যে এইটা হচ্ছে এর দ্বিগুণ এই দৈর্ঘ্যটা, তাহলে এটা হলো 2 মিটার। এটা থেকে যে 10 গুণ বড় সে হবে 10 মিটার, যে এর থেকে 10 গুণ বড় সে হবে 10 মিটার, তাই না? যে এর অর্ধেক সে কত হবে? যে এর অর্ধেক সে হবে 1/2 মিটার বা 0.5 মিটার, তাই না? স্যার অ্যান্ড ম্যাম ক্লিয়ার হচ্ছে? তাহলে দেখো একটা মানদণ্ড যদি আমরা সেট করে নিই, 1 মিটার যদি ধরে নিই, ডিফাইন করে নিই, এর সঙ্গে কোনো একটা দৈর্ঘ্য যত গুণ হবে দৈর্ঘ্যটা তত মিটার হয়। তাহলে 1 মিটার, এই যে মিটার, এইটা হয়ে গেল তোমার একটা মানদণ্ড। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে স্যার অ্যান্ড ম্যাম? তাহলে মিটার এটা হলো একটা স্ট্যান্ডার্ড, তার মানে এটা একটা ইউনিট। তাহলে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? সিমিলারলি আমরা ভরের একক নিতে পারি। ভরের একক কীভাবে আমরা স্ট্যান্ডার্ড বা মানদণ্ড সেট করব? কোনো একটা লোহার একটা পিণ্ড নিয়ে নিলাম, দিয়ে এটাকে বলে দিলাম যে এটার ভর 1 কেজি, তাই না? কোনো একটা জিনিসের ভর যদি এর 17 গুণ হয় তাহলে সেটা হবে 17 কেজি। এটা ধরো এর 17 গুণ ভর, তাহলে এটাকে কি বলবো? 17 কেজি। কোনো একটা জিনিসের ভর ধরো এর 4 ভাগের 1 ভাগ, তাহলে সেটার ভর কত বলবো? সেটার ভর বলবো 1/4 কেজি বা 0.25 কেজি, তাই না? তাহলে দেখো 1 কেজি যদি আমরা ডিফাইন করে দিই, একটা ভর এর মানদণ্ড যদি আমরা সংজ্ঞায়িত করে দিই, ধরে নিই, তাহলে আমরা যে কোনো ভরকে পরিমাপ করতে পারবো। তাহলে এইটা হলো একটা মানদণ্ড, ভর পরিমাপের মানদণ্ড এটা, অর্থাৎ ভরের একটা একক হলো কেজি। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? ক্লিয়ার হয়েছে? সিমিলারলি আমরা সময়ের একক জানি। সময়ের একক কি? সেকেন্ড, ঘন্টা, মিনিট, এগুলো হচ্ছে সময়ের একক, তাই না? তাহলে এই গেল একক। ক্লিয়ার হয়েছে স্যার অ্যান্ড ম্যাম? ক্লিয়ার হয়েছে তাই না? তো এই গেল আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর একক। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা ইত্যাদি। এবার আমরা এখানে দেখো আলোচনা করব ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে একটু আলোচনা করি। দেখো নেচারে প্রচুর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তাই না? নেচারে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, তো আমাদের মনে হতে পারে যে মনে হয় ফিজিক্যাল কোয়ান্টিটি বিভিন্ন ধরনের হবে, কারণ ফিজিক্সের লসগুলো বিভিন্ন ধরনের হবে, তাহলে সেগুলোকে প্রকাশ করতে গিয়ে বিভিন্ন ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটিস প্রয়োজন হবে। মনে হতে পারে যে ফিজিক্যাল কোয়ান্টিটিস ইনফাইনাইট হবে। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটি হয়তো অসংখ্য, অনেক, কিন্তু নেচার আমাদেরকে কিন্তু একটা সুবিধা করে দিয়েছে। নেচার ইজ কাইন্ড ইনাফ ফর আস। কি সুবিধা করেছে? দেখা যায় যে কিছু বেসিক বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, মানে কিছু প্রাথমিক ভৌত রাশি আছে। প্রাথমিক ভৌত রাশি, তাহলে নেচারে কিছু প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। যেমন বেসিক রং 3টে নিতে পারি আমরা, 3টে রঙের মাধ্যমে যে কোনো রং তৈরি করা যায়। এক্স্যাক্টলি সেই রকম বেসিক কিছু তোমার ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যাদের মাধ্যমে বাকি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোকে তৈরি করা যায়। তো বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস কটা? বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস মাত্র 7টা। মাত্র 7টা। আমি নামগুলো বলছি এবং সেগুলো তোমরা একটা লিস্ট করে দিচ্ছি, তোমরা সেগুলো মনে রাখবে। বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, দৈর্ঘ্য। এবং তাহলে এখানে লিখে দিচ্ছি টাইটেল, তোমরা খাতায় লিখে নেবে। বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে 7টা, যাদের মাধ্যমে বাকি সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তৈরি করা যায়। তো বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটির সংজ্ঞা যদি বলি, বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে সমস্ত ভৌত রাশিকে সংজ্ঞায়িত
করতে অন্য কোনো ভৌত রাশির প্রয়োজন হয় না তাদের প্রাথমিক ভৌত রাশি বলে। তাহলে প্রাথমিক ভৌত রাশিগুলোকে সংজ্ঞায়িত করার জন্য অন্য কোনো ভৌত রাশির প্রয়োজন হয় না, ওরা নিজেরাই ডিফাইন্ড হয় ডাইরেক্ট, অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে ওদেরকে ডিফাইন করতে হয় না। এক্সাম্পল দিই, 7টা আছে এরকম প্রাথমিক ভৌত রাশি। নাম্বার 1 দৈর্ঘ্য। দৈর্ঘ্যের চিহ্ন কি? তাহলে এখানে এইভাবে আমরা লিখে দিচ্ছি, ভৌত রাশি, প্রাথমিক ভৌত রাশি আর এর চিহ্ন, প্রাথমিক ভৌত রাশির চিহ্ন। তো প্রাথমিক ভৌত রাশি প্রথম হচ্ছে দৈর্ঘ্যকে কিভাবে প্রকাশ করা হয়? প্রাথমিক ভৌত রাশি হচ্ছে দৈর্ঘ্যকে এল, এক্স, স্মল এল, আর এইসব দিয়ে নর্মালি প্রকাশ করা হয়। দৈর্ঘ্যের চিহ্ন এগুলো, তাই না? এল, এক্স, এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে তোমাদের এমনি আস্তে আস্তে বিষয়গুলো তোমাদের হয়ে যাবে, মানে পরিচিত হয়ে যাবে তোমরা। দৈর্ঘ্য, ভরকে নর্মালি আমরা স্মল এম, ক্যাপিটাল এম এইসব দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা হচ্ছে ভরের চিহ্ন। তারপরে মাস বোঝানোর জন্য সময়কে নর্মালি স্মল টি বা ক্যাপিটাল টি দিয়ে বিভিন্ন জায়গায় বোঝানো হয়, ঠিক আছে? এগুলো কিন্তু চিহ্ন, এগুলোর প্রাথমিক ভৌত রাশিগুলোর চিহ্ন এগুলো, ঠিক আছে? সময়, তারপরে তোমার হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ, এই তাপমাত্রাটাকে আগে লিখি, তাপমাত্রা বা থার্মোডাইনামিক তাপমাত্রা। থার্মোডাইনামিক মানে হচ্ছে তোমার তাপগতীয় তাপমাত্রা। এই তাপমাত্রাকে নর্মালি থিটা বা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে স্যার ম্যাম? এরপরে আবার লিখছি, কটা হলো? 1, 2, 3, 4টা হলো। 5 নম্বর হচ্ছে তোমার প্রাথমিক ভৌত রাশি আর এদিকে হচ্ছে চিহ্ন। আরও আমার কটা লিখতে হবে? এদিকে হচ্ছে 2, 4টা হয়েছে, আরও 3টে লিখতে হবে। তাহলে প্রাথমিক ভৌত রাশি, আরও হচ্ছে তোমার তাপমাত্রা হয়েছে, এবার হচ্ছে কারেন্ট, তড়িৎ প্রবাহ, একে নর্মালি আই দিয়ে প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহকে, ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? তড়িৎ প্রবাহ। তারপরে হচ্ছে তোমার লুমিনাস ইন্টেন্সিটি, পদার্থের পরিমাণ, এটা একটা ভৌত রাশি, এটাকে নর্মালি এন বা স্মল এন বা ক্যাপিটাল এন এইসব দিয়ে বোঝানো হয়, ঠিক আছে? তো এগুলো চিহ্নগুলো মনে রাখার অত দরকার নেই। কি বললাম? চিহ্নগুলো তুমি শুধু নামগুলো মনে রাখবে। আর শেষে আছে দীপন প্রাবল্য, নর্মালি আই সাফিক্স ভি দিয়ে প্রকাশ করা হয় এই ভৌত রাশিগুলোকে, ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? তো তাহলে তোমরা লিখে নাও 8টা ভৌত রাশি, 1, 2, 7টা, 3, 4, 5, কটা হলো? ও ভুল করেছি, 7টা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে আমরা জানলাম যে এগুলো হলো 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিস বা ফান্ডামেন্টাল ভৌত রাশি, এবং তাদের চিহ্নগুলো আমরা জেনে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলোর এসআই ইউনিটগুলো লিখে নিব। কি স্যার অ্যান্ড ম্যাম? এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট বলতে কি বোঝায়, কি আমরা আস্তে আস্তে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এসআই ইউনিটের চিহ্ন এইখানে, এসআই ইউনিট নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করব আমরা। এসআই ইউনিট, আর এখানে হচ্ছে এসআই ইউনিটের চিহ্ন। দেখো দৈর্ঘ্যের এসআই ইউনিট কি? দৈর্ঘ্যের এসআই ইউনিট হচ্ছে মিটার। এর চিহ্ন কি? মিটারের চিহ্ন হচ্ছে এম। মিটারের চিহ্ন হচ্ছে এম। ভরের এসআই ইউনিট কি? ভরের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, তাই না?
কিলোগ্রাম, কিলোগ্রাম, এর চিহ্ন কি কেজি। সময়, সময়ের এসআই ইউনিট কি সেকেন্ড, সেকেন্ড, এর চিহ্ন কি, এর চিহ্ন হচ্ছে স্মল এস। তাপগতি ও তাপমাত্রা, এর এসআই ইউনিট হচ্ছে কেলভিন, কেলভিন, আর এর চিহ্ন কি, কেলভিনের চিহ্ন হচ্ছে ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই ইউনিট কি, তড়িৎ প্রবাহের এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, চিহ্ন কি ক্যাপিটাল এ। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের এসআই ইউনিট হচ্ছে মোল, মোল, চিহ্ন কি MOL, মোল, MOL, মোল। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যর এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা, এর চিহ্ন কি CD। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম। তাহলে তোমরা এই 7টা প্রাথমিক ভৌত রাশি লিখে নাও, তাদের এসআই ইউনিটগুলো লিখে নাও, চিহ্নগুলো লিখে নাও, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। এটা কিন্তু মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই, একটু পজ করে লিখে নাও। এবার আমরা ডিফাইন করব লব্ধ ভৌত রাশি, লব্ধ ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি কী জিনিস? লব্ধ ভৌত রাশি হচ্ছে যে ভৌত রাশিগুলোকে প্রকাশ করার জন্য অন্য ভৌত রাশির প্রয়োজন হয়। তাহলে যে ভৌত রাশিগুলিকে, যে ভৌত রাশিগুলিকে প্রকাশ করার জন্য, প্রকাশ করার জন্য অন্য অন্য ভৌত রাশির প্রয়োজন হয়, ভৌত রাশির প্রয়োজন হয়, তাদের লব্ধ ভৌত রাশি বলা হয়। যেমন উদাহরণ দিই, লব্ধ ভৌত রাশির উদাহরণ দিই, যেমন আয়তন। আয়তন হচ্ছে একটা লব্ধ ভৌত রাশি, কারণ আয়তনকে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা এইভাবে লেখা যায়। তাহলে আয়তনের মধ্যে দৈর্ঘ্য এই এককটা 3বার আছে, দৈর্ঘ্য যে প্রাথমিক ভৌত রাশি সেটা 3বার আছে, গুণ আকারে আছে, ওই জন্য আয়তন একটা হচ্ছে লব্ধ ভৌত রাশি। সিমিলারলি গতিবেগ, গতিবেগ মানে কি? গতিবেগ মানে হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ এক প্রকারের তোমার দৈর্ঘ্যের মতো, সরণের মান মাপতে হয় মিটার এককে, তাই না? তাহলে সরণ দৈর্ঘ্য বাই সময়। তাহলে সরণের মধ্যে কি আছে? সরণের মধ্যে দুটো প্রাথমিক ভৌত রাশি আছে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। তাহলে গতিবেগও হচ্ছে একটা প্রাথমিক ভৌত রাশি, গতিবেগও একটি লব্ধ ভৌত রাশি। তো আমরা এই সরণ নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, তারপরে গতিবেগ নিয়ে ডিটেলসে আলোচনা করব, পরের চ্যাপ্টারে আমাদের সেগুলো আছে। তো এগুলো হচ্ছে তোমার লব্ধ ভৌত রাশি। বল একটা লব্ধ ভৌত রাশি, কারণ বল মানে কি? বল মানে হচ্ছে ভর গণিত ত্বরণ। তোমরা দেখবে পরবর্তীকালে, পরবর্তী চ্যাপ্টারে যে ভর সমান বল সমান ভর গণিত ত্বরণ হয়। তো ভর এটা প্রাথমিক ভৌত রাশি, আর ত্বরণ হচ্ছে গতিবেগ বাই সময়। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে গতিবেগ বাই সময়। তাহলে ভর গণিত গতিবেগ বাই সময়। তো গতিবেগ নিজেই তো লব্ধ ভৌত রাশি, গতিবেগের ভিতরেই সরণ বাই সময় আছে, তাকে আবার সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলও হবে কি? একটা লব্ধ ভৌত রাশি। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? তাহলে বলও হবে লব্ধ ভৌত রাশি। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে। এবার আমরা আলোচনা করব একক পদ্ধতি নিয়ে। একক পদ্ধতি, একক পদ্ধতি। আমাদের কাছে মূলত 4টা পপুলার একক পদ্ধতি নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। 4টা একক পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে সিজিএস পদ্ধতি, নাম্বার 2 হচ্ছে এফপিএস পদ্ধতি, নাম্বার 3 হচ্ছে এমকেএস পদ্ধতি, আর নাম্বার 4 হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এগুলো হচ্ছে পদ্ধতির নাম, পদ্ধতির নাম। বিভিন্ন পদ্ধতিতে
দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোর একক। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, সিএম, ভরের একক হচ্ছে গ্রাম, স্মল জি, সময়ের একক সেকেন্ড, স্মল এস। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ফুটকে এফটি লেখা হয় এরকমভাবে, স্মল এফ স্মল টি। ভরের একক হচ্ছে পাউন্ড, পাউন্ডকে এল বি দ্বারা লেখা হয়। আর সময় হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে স্মল এস দ্বারা লেখা হয়। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, স্মল এম দ্বারা লেখা হয়। ভরের একক হচ্ছে স্মল কেজি, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। তাহলে এই হচ্ছে চারটে পপুলার পদ্ধতি। এর মধ্যে দেখো এমকেএস আর এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর, সময়ের একক সেম। তাহলে এই দুটো কি সেম হলো? পদ্ধতি দুটো সেম না আলাদা? পদ্ধতি দুটো আলাদা, কিছু সিমিলারিটি আছে। কারণ এমকেএস পদ্ধতিটাকেই স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, দিয়ে এসআই পদ্ধতিটা তৈরি করা হয়েছে। তো এমকেএস পদ্ধতির দৈর্ঘ্য, ভর আর সময়ের একক সেম টু সেম এসআই নেওয়া হয়েছে। এসআইয়ের ফুল ফর্ম কি তোমরা নিচে লিখে রাখতে পারো। এসআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? তাহলে এমকেএস পদ্ধতি আর এসআই পদ্ধতি কি সেম? না, আলাদা। দৈর্ঘ্য, ভর আর সময়ের একক সেম, কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেমন এমকেএস পদ্ধতিতে তাপমাত্রার তাপের একক কি? এমকেএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, CAL। আর কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, ক্যাপিটাল জে। কিন্তু এসআই পদ্ধতিতে তাপ এবং কার্য উভয়েরই একক কি? জুল। বোঝা গেছে স্যার অ্যান্ড ম্যাম? কারণ আগেকার দিনে তাপ আর কার্য যে একই জিনিস সেটা জানা ছিল না, ওই জন্য তাপের একক আলাদা, কার্যের একক আলাদা। কিন্তু পরে জানা গেল যে তাপ আর কার্য মূলত একই জিনিস, তাই তাপ আর কার্যের একক সেম করে দেওয়া হয়েছে, জুল করে দেওয়া হয়েছে এসআই কিন্তু ক্যালোরি নেই। এখন বিষয় হচ্ছে যে সিজিএস পদ্ধতিতে তোমার তাপ আর কার্য এই দুটোরই একক কি? এই দুটোরই একক হচ্ছে আর্গ। তাহলে বর্তমানে ক্যালোরি কোন এককে দেখবে বিভিন্ন প্রবলেমে তাপে ক্যালোরিতে তাপ দেওয়া থাকবে। ক্যালোরিটাকে বর্তমানে প্র্যাকটিক্যাল একক হিসাবে নেওয়া হয়। এটা সিজিএসও নয়, তারপরে এসআইও নয়, এটা এপিএসের একটা একক। কিন্তু অনেক সময় প্রবলেমে দেখবে সমস্ত কিছু সিজিএসে বলে দেওয়া হচ্ছে, তাপটা বলে দেওয়া হচ্ছে ক্যালোরিতে। ঘাবড়ানোর দরকার নেই, ক্যালোরিটা সিজিএসে বলা নেই, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি আর্গে কনভার্ট করে নিবে কিংবা তুমি জুলে কনভার্ট করে নিবে, সেগুলো প্রবলেমে দেখলে বোঝা যাবে। ঠিক আছে? তাহলে এমকেএসের সঙ্গে এসআইয়ের এটা একটা পার্থক্য। আরেকটা পার্থক্য আছে, আরেকটা পার্থক্য হচ্ছে যে এমকেএস পদ্ধতিতে কিছু কিছু প্রাথমিক ভৌত রাশি ডিফাইনই করা হয়নি, কিছু প্রাথমিক ভৌত রাশি ডিফাইন করা হয়নি, কিছু প্রাথমিক ভৌত রাশি সংজ্ঞায়িত করা হয়নি। তাহলে এমকেএস পদ্ধতি ওল্ড পদ্ধতি ছিল, এইখানে কিছু কিছু প্রাথমিক ভৌত রাশি সংজ্ঞায়িতই করা হয়নি। ঠিক আছে? বোঝা গেছে স্যার অ্যান্ড ম্যাম? যেমন ধরো যে কারেন্ট বা তোমার এইখানে হচ্ছে থার্মোডাইনামিক টেম্পারেচার বা তোমার ধরো লুমিনাস ইন্টেন্সিটি, এই ধরনের ইউনিটগুলোকে এই এমকেএস পদ্ধতিতে ডিফাইনই করা হয়নি। সেই জন্য তোমার এমকেএস পদ্ধতি আর এসআই পদ্ধতি ডিফারেন্ট। এসআই পদ্ধতিতে এগুলো ডিফাইন করা হয়েছে, সেগুলোর আমরা একক লিখলাম এসআই পদ্ধতিতে এবং তাদের চিহ্নগুলোও লিখলাম, তাই না? তাহলে দুটো পার্থক্য এসআইয়ের সঙ্গে এমকেএস, এক হচ্ছে এইখানে আর এক হচ্ছে এইখানে। ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম? পজ করে একটু লিখে নাও।